আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শাহবাগে যারা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য বেশ কিছুদিন ধরে আন্দোলন করতেছিল, তারা কিন্তু আজকে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং সচিবালয় ঘেরাও করার যে উদ্যোগ কিন্তু তারা নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আ পুলিশের বাধায় সেটা কিন্তু আর যেতে পারেনি। তো আজকে সচিবালয় অভিমুখে কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে কিন্তু বেশ ব্যাপক একটি আন্দোলন হয় এবং এই দাবিটা কিন্তু দীর্ঘদিনের। সরকার কিন্তু এ সংক্রান্ত একটি কমিটিও গঠন করেছিল। বাট সেই কমিটিটা আসলে মানে শুধু কমিটিই গঠন করেছে, বাট কাজের কাজ কিছুই হয়নি। সেই কমিটি কিন্তু সুপারিশ করেছিল ৩৫, পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭ করার জন্য। কিন্তু সেই কমিটির কোনো কথা না রেখে সরাসরি সরকারি চাকরিতে প্রবেশের বয়স কিন্তু ৩২ করে প্রজ্ঞাপন জারি করা হয়। তো সেটা তো সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান হয়ে গেছে এবং কেউ এটা মানে নাই এবং এ নিয়ে কিন্তু তখন থেকেই আন্দোলন চলতেছে। বিভিন্ন সময় তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন প্রেস কনফারেন্স কিন্তু তারা দিয়েছে এবং আজকে কিন্তু তাদের একটি চূড়ান্ত আন্দোলন ছিল ২০ তারিখে। শাহবাগে এই আন্দোলনটা ছিল এবং তারা কিন্তু বেশ বড় সংখ্যক একটি জমায়েত নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছিল, বাট পুলিশ কিন্তু সেখানে বাধা দেয় এবং এই আন্দোলন নিয়ে কিন্তু তারা যে বক্তব্য দিচ্ছে সেটার বক্তব্য আপনারা এখন শুনতে পারতেছেন। ১২ বছরের একটা যৌক্তিক দাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা পড়ার টেবিল থেকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। রাষ্ট্র আমাকে বাধ্য করেছে। কিভাবে বাধ্য করেছে? রাষ্ট্র কর্তৃক সংস্কার কমিটি সুপারিশ করেছিল ৩৫ এবং ৩৭। সেটা কোনো শক্তিতে অশুভ শক্তির বাধায় সেখানে ৩২ করা হলো। সেটা আমাদের বোধগম্য নই। আমরা রাষ্ট্রকে বলেছিলাম যে ৩৫ যদি বাস্তবায়ন না হয়, যতক্ষণ না পর্যন্ত ৩৫ বাস্তবায়ন না হবে, এই হাজার হাজার শিক্ষার্থী রাজপথেই থাকবে। তাদেরকে রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরে নিতে হলে অবশ্যই অনতি বিলম্বে ৩৫ বাস্তবায়ন করতে হবে। ৩৫ একটা যৌক্তিক দাবি, ৩৫ একটা ন্যায্য অধিকার। কিভাবে ন্যায্য অধিকার? সারা বাংলাদেশে করোনায় এফেক্ট করে ২.৫ বছর শিক্ষার্থীদের জীবন থেকে বিনা কম্পিটিশনে চলে গেছে। আপনারা জানেন বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি হইতে পাবলিক ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেশন জেম আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেশন জেম থাকায় একটা স্টুডেন্টের অনার্স মাস্টার্স করতে যেখানে ৫ বছর লাগার কথা ছিল, সেখানে ৮ থেকে ৯ বছর লাগছে। আমরা ৯০ দশকের স্টুডেন্ট যারা ছিলাম তারা সবচেয়ে বেশি সাফারার হয়েছি। বিশেষ করে ওই সময় আমাদের বোনদের পড়ালেখা সংক্রান্ত সামাজিক কত প্রতিবন্ধকতা উপেক্ষা করে তারা লেখাপড়া করেছিল। বিগত ৭০ বছরে আপনারা জানেন প্রশ্নপত্র হয়েছিল, প্রশ্ন ফাঁস হয়েছিল। আপনারা জানেন নিয়োগ বাণিজ্য হয়েছিল। আপনারা জানেন দলীয়করণ হয়েছিল। সবকিছু উপেক্ষা করে ওই সময় আমরা ভাইবা পর্যন্ত যাওয়া সত্ত্বেও আমাদের চাকরি হয় নাই। আমরা বলেছি আমরা সরকারের কাছে কোনো চাকরি চাই না, আমরা সরকারের কাছে কোনো গাড়ি চাই না, বাড়ি চাই না। আমাদের সাংবিধানিক যে অধিকার, যে চাকরিতে আবেদন করার কম্পিটিশনের সুযোগ, সেটা রাষ্ট্র অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত এই দাবিটা কোনো সুষ্ঠুভাবে সুরাহা না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন রাজপথে ছিল, রাজপথে আছে এবং রাজপথেই থাকবে। আমরা বলেছিলাম, আমরা সরকারের কাছে বলেছিলাম যে স্যার, সংস্কার কমিটির কাছে বলেছিলাম স্যার, আপনি দেখেন বিশ্বের কোন রাষ্ট্রের মধ্যে অনুন্নত উন্নয়নশীল রাষ্ট্রে কোন রাষ্ট্রের মধ্যে আছে দেখেন ৩৫-এর নিচে। তিনি বললেন যে না, শুধু পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া তো কোন রাষ্ট্রের মধ্যে নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যখন উন্নত রাষ্ট্রগুলোকে ফলো করে, এই চাকরির ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে কেন উন্নত রাষ্ট্রগুলোকে ফলো করছে না? তাহলে মানে কি এই বৈষম্য রয়ে গেছে? আমরা ২৪ জুলাই অভ্যুত্থানে যখন আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা একটা স্বপ্ন নিয়ে অংশগ্রহণ করেছিলাম কি আমাদের সাথে কোনো বৈষম্য করা হবে না। আজকে জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আমরা যারা সাফারার ছিলাম, আমরা যারা ভুক্তভোগী ছিলাম, তারা এখনো ওই ভুক্তভোগী আছি। আমাদেরকে নিয়ে রাষ্ট্র বলেন
আমাদেরকে নিয়ে পলিটিক্যাল দল বলেন, আমাদেরকে নিয়ে কোনো আমলা বলেন, আমাদেরকে নিয়ে কোনো রাজনীতিবিদ বলেন, আমাদেরকে নিয়ে ভাবেন না। তারা তাদের পকেট ভারী করার জন্য তারা নিয়ে চিন্তিত আছে। আমরা এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান হইল, আপনারা দেখাইতে পারবেন কয়টা চাকরির পরীক্ষা হয়েছে? না। আপনারা দেখাইতে পারবেন কয়টা সার্কুলার হয়েছে? খুবই কম। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেশন জমা আটকে আছে এখন স্টুডেন্টরা। আমরা বলেছি এই আমরা যে 7, 8, 9, 10 এই 4টা জেনারেশন আমরা যে সবচেয়ে বেশি সাফার হয়েছি, ভুক্তভোগী হয়েছি, রাষ্ট্রের উচিত ছিল আমাদের সাথে বসে এটার একটা সুষ্ঠু সমাধান করা। আমরা তো এখানে আসতে চাই নাই, আমরা তো কোনো পলিটিক্যাল দল না, পলিটিক্যাল লোক না যে আমরা রাজপথে থাকবো। আমরা বলেছি এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলন জুলাই আগস্ট অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা যখন রাজপথে নামে সেই আন্দোলন কখনোই ব্যর্থ হয় না। দাবি বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমরা রাজপথ ছাড়বো। আমরা সাংবাদিক ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা হচ্ছেন রাষ্ট্রের চোখ, আপনারা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন। আমরা আশা করি আমাদের পাশে সব সময় থাকবেন যতক্ষণ না পর্যন্ত 35 বাস্তবায়ন না হবে। আপনার রাষ্ট্রের কাছে বলি, 32 কে ছিল বলেন? 32-এর আন্দোলন বাংলাদেশের ভূখণ্ডে কখনো হয়েছিল? 32-এর আন্দোলন বাংলাদেশের ভূখণ্ডে কখনো হয় নাই। 32টা চাইলো কে? তাদেরকে খুশি করার জন্য 32 দেওয়া হয়েছে, যারা কোনো ভুক্তভোগী হয় নাই, যারা কোনো সাভারার হয় নাই, যাদেরকে করোনায় অ্যাটাক করার পরও তারা চাকরির পরীক্ষায় অ্যাপ্লিকেশন করতে পারছে। আরেকটা কষ্টের কথা আপনাদেরকে বলি, আমাদের বাবা মার গ্রামের টাকা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম বিগত সরকারের সময়। করোনার পরবর্তী সময়ে এট এ টাইমে 17টা 18টা করে পরীক্ষা নিয়েছে। তাহলে আমাদের সাথে প্রত্যেকটা জায়গাতে বৈষম্য করা হয়েছে, যেখানে মাত্র আমরা একটা মাত্র চাকরির কম্পিটিশন করার সুযোগ পেয়েছি, আর 16টা চাকরির টাকাই তারা হাওয়া করে দিয়েছে। তাহলে এই বৈষম্যগুলো আপনারা তো আগে ঠিক করবেন, আমাদেরকে নিয়ে বসবেন নাকি না আমাদেরকে উপেক্ষা করে আগামী বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা যাবে না। কারণ একটা শ্রেণীকে আপনি উপেক্ষা করে সামনে এগিয়ে যাবেন, এটা কোন সভ্য রাষ্ট্র, উন্নত রাষ্ট্র কখনোই আপনি চোখে দেখবেন না। তাই আমরা বলছি এই বৈষম্যটা অনীতি বিলম্বে কোন উপায়ে কোন ভাবে এটা দূর করা যাবে আপনারা চিন্তা করে 47তম বিসিএস এর আগে এটার একটা সমাধান করেন। আমরা 47তম বিসিএস আবেদন করতে চাই। আমরা এখানে আসছি শুধুমাত্র একটার জন্য, একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে আমরা আমাদের যোগ্যতা দিয়ে কম্পিটিশনে বসতে চাই। আমরা রাষ্ট্রের কাছে শুধু একটা জিনিস চাই, আমাদেরকে সুযোগ করে দেন, আমাদেরকে সুযোগ করে দেন। আপনি দেখেন এই একটা মাত্র বাইন্ডিং থাকার কারণে সরকারি চাকরি দূরের কথা, কোন প্রাইভেট সেক্টর কোন জায়গাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, তারা সরকারকে ফলো করে। তাহলে এই যে 27-28 বছরের অর্জিত আমার সার্টিফিকেট, তাহলে 3 বছরে 4 বছরে কেন ইনভ্যালিড হবে? আপনাদের কাছে প্রশ্ন হয়ে গেল, কেন ইনভ্যালিড হবে? কোন যৌক্তিকতার খাতিরে এটা ইনভ্যালিড হবে? যদি বলেন ঢাকা ইউনিভার্সিটি 35 চায় না, তাহলে বলবো ঢাকা ইউনিভার্সিটি মানে লক্ষ লক্ষ স্টুডেন্ট না। ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ 20 থেকে 22,000 স্টুডেন্ট পড়ে। আপনি দেখতে হবে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা, বিশেষ করে 7 কলেজ। এই 7 কলেজের বাইরা সবচেয়ে বেশি সেশন জমে আক্রান্ত ছিল। তাদের কথাই, তারা লক্ষ লক্ষ স্টুডেন্ট, তাদের কথা বিবেচনা করা হলে, তাদের কথা বিবেচনা করে হলেও আপনাদেরকে এটা একটা সুষ্ঠু সমাধান করতে হবে, নতুবা কিন্তু আমরা রাজপথ ছাড়বো না। আমাদের কথা, আমাদের দাবি মানতে হবে। আমাদেরকে রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়ার একটাই পথ, একটাই সুযোগ, সেটা হচ্ছে মুহিত স্যারের সংস্কার কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে। তো তারা যেটা বলতে চাচ্ছে যে 35 করা হোক এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 না করে সরাসরি 35 করে প্রজ্ঞাপন দেওয়া হোক,
এবং আজকে কিন্তু বেলা 11:30টার দিকে কয়েকশো আন্দোলনকারী প্রথমে শাহবাগে জাদুঘরের সামনে জড়ো হয়, তারপরে বিকেল 3টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয় এবং দোয়েল চত্বরে শিক্ষা ভবনের সামনে আসার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং তাদের বাধার মুখে পড়ে। এরপরে সেখানে অবস্থানরত নেয়া শিক্ষা ভবন থেকে জিপিও পর্যন্ত সড়ক কিন্তু বন্ধ হয়ে যায় এবং ব্যাপক একটি যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়, অর্থাৎ শাহবাগ দিয়ে সচিবালয় দিয়ে পুরা এলাকা কিন্তু জ্যামে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু ওখানে। এবং কিছুক্ষণ অবস্থানের পর তারা পরবর্তীতে কিন্তু সড়ক ছেড়ে চলে যান এবং তারা যে চলে গেছেন এটারও পিছনে একটি যুক্তি আছে। আগামীকাল 21 তারিখ, 21 তারিখ তাদের সাথে কিন্তু সচিবালয়ে একটি বৈঠক হবে এবং যারা ৩৫ নিয়ে দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করতেছিলেন তাদের মধ্য থেকে বেশ তাদের যে প্রতিনিধি আছে সেই এম, প্রতিনিধি দের সাথে কথা বলার জন্য, আলোচনা করার জন্য কিন্তু আগামীকাল 21 তারিখ, 21 জানুয়ারি 2025 সেই সচিবালয়ে কিন্তু তারা যাবে, সেই টিম সচিবালয়ে যেয়ে কিন্তু সেখানে কিন্তু তারা আলোচনা করবে যে এটা কি করা যায় বা এটা বৃদ্ধি করা যায় কিনা, বা অবশ্যই বৃদ্ধি করার সুযোগ আছে। প্রজ্ঞাপন করে দিলে হয়ে গেল, 35 করে দিতে হবে এবং 32টা বাতিল করে দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করলে কিন্তু হয়ে গেল। তো এটা আসলে কোনো ব্যাপারই না, বাট সরকারের আসলে সদিচ্ছার প্রয়োজন। সরকার সেটা কিভাবে হ্যান্ডেল করবে সেটা সরকারই খুব ভালো জানে। এবং তারা কিন্তু বেশ কিছু যে আন্দোলনের যে সমন্বয়ক, বিভিন্ন পত্রপত্রিকায় তারা বলেছে আমরা সকাল 11টার সমাবেশ আয়োজন করি। প্রথমে পুলিশ আমাদেরকে মাইক নিয়ে যায়, 2 ঘন্টা পর সেটা ফেরত দেয়, আমাদের সমাবেশ চলছে, সন্ধ্যা নাগাদ এই সমাবেশ চলবে। পরে কিন্তু আসলে সন্ধ্যা নাগাদ এই সমাবেশ চলতেছে না, এটা যখন খবর প্রকাশ করা হয় তখন এটা প্রকাশ করা হয়েছিল। বাট তারা কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আগামীকাল যেহেতু অফিস ডে আছে, সচিবালয়ে এ সংক্রান্ত কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হবে, তাদের আলাপ আলোচনা হবে। সে আলাপ আলোচনার পরেই জানা যাবে আসলে সরকার আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটা কি আসলে এইভাবেই আন্দোলন চলতে থাকবে নাকি এটার একটা অবসান হবে, যেহেতু এই অনেক বিসিএস এর কিন্তু প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। অনেকেই কিন্তু যাদের বয়স 33-34 আছে তারা কিন্তু আবেদন করতে পারতেছে না এখনো পর্যন্ত, এবং বিভিন্ন সরকারি চাকরি কিন্তু বিজ্ঞাপন দেওয়া হচ্ছে 32 করে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারতেছে না। যেহেতু তাদের বয়স 33-34, কারো কারো বয়স 35ও হয়ে গেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত আবেদন করতে পারতেছে না। যত দিন যাচ্ছে ততই তাদের বয়স বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করার সুযোগ আর থাকতেছে না সরকারি চাকরিতে। তো সরকারি চাকরিতে বর্তমানে কিন্তু 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারতেছেন, বাট অনেকেই কিন্তু এখন আবেদন করতে পারতেছে না। এইটা নিয়ে কিন্তু বেশ একটা আন্দোলনের মুখে রয়েছে এই 35 প্রত্যাশীরা। এবং আগামীকালের যে বৈঠক সেই বৈঠকেই কিন্তু একটা সিদ্ধান্ত আসবে যে এই আন্দোলনটা কি চলতেই থাকবে না এখানেই স্থগিত হয়ে তারা আসলে পড়াশোনার টেবিলে চলে যাবে। সামনে যেহেতু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে 2025 সালে, তো সেইটার প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু একটি ভালো একটি সময় যে আন্দোলন ছেড়ে পড়াশোনার টেবিলে যাওয়ার জন্য। তো সরকারের উপরে সবকিছু নির্ভর করতেছে সরকার কিভাবে এই বিষয়টা হ্যান্ডেল করবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স যেমন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু সরকারি চাকরিতে যে অবসরের বয়সসীমা সেটা কিন্তু বৃদ্ধি করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু অলরেডি প্রস্তাব করবে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স যেহেতু বৃদ্ধি করা হয়েছে, আহ, এখন অবসরের বয়সটাও যাতে বৃদ্ধি করা হয়। তো সেই বিষয়টা কিন্তু বেশ আলোচনা সাপেক্ষ, যেহেতু 35 যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু অবসরের বয়সটাও কিন্তু বৃদ্ধি পাবে। এবং সবকিছু সরকারি চাকরিতে বেশ সুযোগ সুবিধা আসার সম্ভাবনা আছে, মহার্ঘ ভাতা, বেতন বৃদ্ধি, নবম পে স্কেল ঘোষণা সবকিছুই কিন্তু আলোচনার মাধ্যমে সুরাহা করা সম্ভব। সরকার মহার্ঘ ভাতা বিষয়ে কিন্তু যথেষ্ট আন্তরিক আছে। এখন দেখা যাক এই 35 নিয়ে সরকার কতটা আন্তরিক, সেটা আলোচনার পরেই বোঝা যাবে যে এই জিনিসটা সরকার সমাধান করতে চাচ্ছে কিনা বা এভাবেই ঝুলিয়ে রাখতে চাচ্ছে কিনা, সেটাই আসলে এখন দেখার বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।